চাকরি যাওয়াটা চাকরি যাওয়াই, শিক্ষকের চাকরি যাওয়া যেমন, পূর্ত বিভাগের 5,000 কর্মীর চাকরি গেলেও কিন্তু সেটা চাকরি যাওয়াই, সেটা তরুণ তরুণীর চাকরি যাওয়াই। দুর্নীতি এমন একটা মানে ম্যালিগন্যান্ট একটা গ্রোথ, সেটা যখন ছড়ায় সে কিন্তু আর মানে কোনো কিছুকে তোয়াক্কা করে না, মহান অমহান, সাধারণ অসাধারণ, সূক্ষ্ম স্থূল, এসবের সে তোয়াক্কা করে না। ফলে একটা খুব সমাজের শরীরের খুব একটা নিরীহ জায়গায় একটা ক্যান্সারাস গ্রোথ যদি হয়, যেটা হয়তো কেটে বাদ দিয়ে দিলে জীবনের কোনো ঝুঁকি থাকে না, কিন্তু সেটা যদি চিকিৎসা না করানো হয় সেটা এমন এমন অঙ্গে ছড়িয়ে যেতে পারে, প্রাণ সংশয় হয়ে গেল, আর বাঁচানো গেল না রোগীকে। আমাদের সমাজে দুর্নীতিটাও তাই হয়েছে আসলে। যে আমরা তো বেবি ফুডে ভেজাল দেওয়াও দেখেছি। তা শিক্ষকতার মতন মহান পেশায় দুর্নীতি বলে আমরা যে চমকে চমকে উঠছি, হেঁচকি উঠছে আমাদের, তো বেবি ফুডে ভেজাল মেশানোটা কি হেঁচকি ওঠার মতন নয়? স্বাধীনতার পর যখন নতুন জাতি গড়ে উঠছে, হ্যাঁ, স্বাধীনতার 20-25 বছর মাত্র পর আমরা দেখছি একটা স্বাধীন জাতি বেবি ফুডে ভেজাল মেশাচ্ছে। এটা কি চমকে ওঠার মতো নয়, আঁতকে ওঠার মতো নয়? বেবি ফুড, শিক্ষা তো তার অনেক পরে এসে পৌঁছবে শিক্ষার জায়গায়, শিক্ষা কেন্দ্রে, সে তো বাঁচবেই না। ফলে শিক্ষকতার মতন মহান পেশা এইসব বলে বাড়তি মন খারাপ করে কোনো লাভ নেই। আপনি এখানে একটা পরিষ্কার বক্তব্য আমি শুরুতেই শুনলাম, আপনি বিচারাধীন বিষয় বললেন এবং বললেন সমস্ত আদালতের বিষয়ে মন্তব্য নাও করা মানে করা সমীচীন নয়। সেক্ষেত্রে আপনার কি মনে হয় না প্রশাসনিক প্রধান রাজ্যের সভামঞ্চ থেকে ডাইরেক্ট বলে দিতে পারে যে এই রায় একেবারে অগণতান্ত্রিক রায়, এই রায়ে বিচার ব্যবস্থার কলঙ্ক, এভাবে বলা যায় একজন প্রশাসনিক প্রধান? আমি বলছি আপনার একদম মতামত, এভাবে কি যায় না যায় না? দেখুন, বিচার একটা রায় কারুর পছন্দ হওয়া না হওয়া তার অধিকার কিন্তু আছে। আমি মানে আদালত স্যাক্রোস্যাঙ্ক্ট সেটা এতটা নয় যে আদালতের এই রায়টা আমার ঠিক মনে হচ্ছে না, এ কথাটাও এমনকি বলতে পারবো না। হ্যাঁ, এটা নয়, আমরা ঈশ্বরের নির্দেশও বানিয়েও আমরা সমালোচনা করি। হ্যাঁ, যে একটা অল্প বয়সী একটি ছেলে হার্ট অ্যাটাক হয়ে মরে গেল, আমরা বলি না ঈশ্বরের এ কী অবিচার, তাতে কি ধর্মদ্রোহ প্রকাশ পায় না। এবার সেই অপছন্দ কে কিভাবে ব্যক্ত করবেন সেটা তার নিজস্ব রুচি, পছন্দ, অভিপ্রায়ের ব্যাপার। তার উপর নির্বাচনের একটা আবহ আছে, সেখানে যে কোনো কথাই মানে এত স্পর্শকাতর বিষয়ের ব্যাপার না, যে কোনো কথাই যেটা 5 ডেসিবেলে বলার সেটা 15 ডেসিবেলে বলছে, সবাই বলছে, এই কোনো মানে দল নির্বিশেষেই এটা থাকে। এবং এও কিছু নতুন ফেনোমেনন নয়, এও চলে আসছে। আমরা একটু মাত্রা চড়িয়েই নির্বাচনের সময় কথা বলতে শুনি সবাইকে, এমনকি যে দলের কোনো রাজনৈতিক উচ্চাসা মানে থাকাটা এমনকি হাস্যকর প্রায়, তাদের নেতাদেরও আমরা শুনি, মানে হয়তো লড়ছেই সাকুল্যে সারা দেশে 2টো কেন্দ্রে, তার নেতাও এমনভাবে মাত্রা চড়িয়ে বলেন যে তাকে মনে হয় যে একটা মানে কিংমেকার, আসলে তিনি কেউই না, কিন্তু মাত্রাটা কিন্তু চড়ে। ফলে তার নিজের দিক থেকে তিনি তার রায় সম্পর্কে অপছন্দ ব্যক্ত করেছেন, সেটা নিশ্চয়ই তিনি সেটা করার জায়গায় আছেন, সবাই আছেন। রায় সমর্থন করি যদি বলা যায়, রায়টা মানছি না, এই রায় ঠিক হলো না, এটা বলাও যায়, খুবই যায়। একেবারেই আমরা পরিবেশের দিকে যদি একটু নজর রাখি, দিন দিন তাপমাত্রা বাড়ছে, এবার তো একদম রেকর্ড পরিমাণ গরম পড়ে গেল কলকাতায়। আমি বলছি জলস্তর, বরফ গলা, এই বিষয়গুলো, প্রকৃতি আরও সবুজ হোক, এইগুলো ভোটের ইস্যু হয়ে উঠছে না, উঠছে কিছু প্রকল্প তো সাময়িক। আমি বলছি যে কবে এই পরিবেশ আবার
একেবারে রাজনীতিবিদদের মননে চলে যাবে এবং সেইটিই প্রধান ইস্যু হবে। কারণ এই আজকের তাপমাত্রা বৃদ্ধি, জল স্তর বৃদ্ধি, বরফ গলা, এগুলো কেন হচ্ছে না জানেন? এটাও আসলে ওই ব্যাপক যে দুর্নীতির একটা সুপারস্ট্রাকচার আমরা তৈরি করেছি দেশ স্বাধীন হওয়ার পর থেকে, এই পরিবেশ ধ্বংসও কিন্তু তারই অঙ্গ। যারা অন্যায়ভাবে গাছ কাটছে, গাছের সঙ্গে তাদের কোনো জাত শত্রুতা কিন্তু নেই। আমি গাছ দুচক্ষে দেখতে পারি না, কেটে ফেলতো, এরকম বলে কেউ কাটতে কিন্তু যাচ্ছে না, কাটছে ধান্দায়, অসৎ পথে অর্থ উপার্জনের জন্য। কেন অসৎ পথে অর্থ উপার্জনের জন্য যাচ্ছে? কারণ সৎ পথে পর্যাপ্ত অর্থ উপার্জনের রাস্তা অনেক ক্ষেত্রে খুব সীমিত। আমি এই কিছুদিন আগেই কোনো একটা অল ইন্ডিয়া একটা নিউজ চ্যানেলের একটা প্রতিবেদন দেখছিলাম, দেশের কতটা সম্পদ, কত পরিমাণ সম্পদ ক% মানুষের কাছে আছে। তাতে যেটা মানে দেখলাম সেটাই আসলে চমকে ওঠার মতো। দুর্নীতির কথা শুনে চমকে ওঠার কিছু নেই, কারণ ওই পরিসংখ্যান যদি সত্য হয়, অসত্য কেনই বা হবে, তাহলে চমকে ওঠার জায়গাটা ওখানে আছে। সেটা হচ্ছে দেশের যে মোট সম্পদ তার 50%-এরও বেশি জমা হয়ে আছে 1% মানুষের কাছে। এবং মোট সম্পদের বোধহয় 5 বা 6% জমা আছে দেশের মোট জনসংখ্যার 60%-এর হাতে, মাত্র 5%। এই সমাজে দুর্নীতি থাকবে না, এটা কি হয়? আমাকে বোঝান, এটা কি সম্ভব? একটা জাতি গঠনের পর থেকে আমি খুব প্রায় হাস্যকর শোনাবে, আপনি এত বড় বড় সামাজিক গুরুত্বের দিক থেকে বড় বিষয় তুলেছেন এবং তার তুলনায় এটা হাস্যকর শোনাবে যে এই অবান্তর কথা। ধরুন ট্রেনে করে যাচ্ছে একটা লোক, ট্রেনের মধ্যে সিটের পাশে থুতুটা ফেলে দিল। এটা আপনি যে ইস্যুগুলো তুলছেন তার তুলনায় অতি তুচ্ছ বিষয়। এর মধ্যেও কিন্তু মূল সত্যটা নিহিত আছে। সেটা হচ্ছে এই দেশের মানুষ এই দেশকে তার নিজের দেশ, তার আপন ভাবার অবকাশটা পায়নি। কারণ এই দেশ তাকে ওই 3 স্কোয়ার মিলস তার হাতে তুলে দেয়নি। এই যে একটি লোক, একটা খুব চালু রসিকতা আছে, থুতু ফেললো, এই থুতু ফেললি কেন? খেয়া করে বাবু, মাই গরিব আদমি হু। এই কথাটা কিন্তু একটা সাংঘাতিক তাৎপর্যময় বাক্য। আমরা এটা নিয়ে হাসাহাসি করি যে কোনো ভুলভাল কাজ করে এই গরিব আদমি হু। থুতু ফেলার সঙ্গে গরিব আদমির কী সম্পর্ক আছে? সম্পর্ক আছে এই যে আমি থাকবে কেন গরিব? যে দেশে মানে বৃহৎ, মানে উচ্চবিত্ত বললেও লঘু করে দেখানো হয়, এমন মানুষ 1% মানুষ সম্পদের অধিকাংশ কুক্ষিগত করে বসে আছে। সেখানে একটা লোক যে একবেলা কোনো রকমে ক্ষুণ্ণিবৃত্তি হলো, তাও হয়তো ভরপেট খেলো না, সে পরের বেলায় কী খাবে সে জানে না, কিছু একটা জুটে যাবে বলে সে আশা করছে। সেই লোকটা ওই যে ট্রেনে করে যে যাচ্ছে, সে হয়তো ওই রুজি রোজগারের জন্যই যাচ্ছে, ওই ট্রেনটিকে তার নিজের কেন মনে করবে? সে তো নিশ্চয়ই নিজের ঘরের মধ্যে থুতুটা ফেলে না। সে যেমন যত ভাঙা চোরা সামান্য ঘরেই কুটিরেই থাকুক, সে তো নিজের ঘরের মধ্যে থুতুটা ফেলে না। থুতুটা ফেলে কোথায়? বেরিয়ে এসে রাস্তায়। কারণ রাস্তাটাকে সে নিজের মনে করে না, রাস্তাটা রাষ্ট্রের। এই রাষ্ট্র তাকে কিচ্ছু দেয়নি, সে রাস্তাটাকে নিজের মনে করে না, ওই ট্রেনটাকে সে নিজের মনে করে না।
ওই যে ঘরটুকু, নিজের খাটটুকু বা মেঝেতে মাটির ওপরে পাতা যে চাদরের ওপর যে শুয়ে আছে ওইটুকু তার নিজের। ওখানে সে থুতু ফেলে না, কিন্তু সে ওখানে তখন সে আমির আদমি নয়, সে তো ওখানেও গরিব আদমি। হ্যাঁ, কিন্তু সে নিজের ওই চাদরটার ওপর বা ওই সস্তার খাটটার ওপর থুতু ফেললো না। এমনকি সে মুখ বাড়িয়ে নিজের ঘরের মেঝেতেও থুতু ফেললো না, জানলা গলিয়ে বাইরে থুতুটা ফেললো রাস্তায়। বা যদি বসে টসে থাকে, মানে উঠতে খুব অপারগ না হয়, উঠে বেরিয়ে এসে ঘরের বাইরে এসে পাবলিক রোডের ওপরে এসে থুতুটা ফেলে গেল। সে তো সবসময়ই গরিব আদমি, ফেললো না কেন খাটে? ওটা ওর নিজের, ওই রাস্তাটা ওর নিজের না, ওটা রাষ্ট্রের। ওই রাষ্ট্রকে কিছু দেয়নি। এবার এই লোকটা আমার যদি অসৎ পথে রোজগারের ধান্দা থাকে, এই লোকটাকে আমি ব্যবহার করব, এই লোকটাও ব্যবহৃত হবে। কারণ তা দিয়ে হয়তো তার 3টে রুটি একটু তরকারি তার একবেলা জুটলো, সে লোকটা কিন্তু ব্যবহার হবে। আমি তাকে যদি একটা বোম দিয়ে বলি ওটা অমুক ঠিকানায় গিয়ে বাথরুমের পেছনে যে জানলাটা দেখবি ওই জানলাটার নিচে ফেলে রেখে চলে আয়, তোকে রাত্রে খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না আজকে রাত্রে, সে কেন করবে না? এই যে গাছ পরিবেশ ধ্বংস, আজকে এই তাপ বৃদ্ধি, দাবদাহে মানে রোদ পড়ার আগে বেরোনো যাচ্ছে না, লোকে যারা যে লোকটা অফিস কাটতো 3টের সময় অফিস থেকে বেরিয়ে যেত, হ্যাঁ, সে লোকটাও 5টা পর্যন্ত অফিসে থেকে তারপর বেরোচ্ছে, তার কর্মনিষ্ঠা বেড়ে যায়নি, সে রোদে বেরোচ্ছে না। হ্যাঁ, আচমকা সে ভয়ঙ্কর ওয়ার্ক কালচারে প্রভাবিত হয়ে পড়েছে, ব্যাপারটা এরকম মনে করার কোনো কারণ নেই, সে রোদে বেরোচ্ছে না। এই যশোর রোডের ওপর আপনি বনগাঁর দিকে যান, যশোর রোডের ওপর গাছের পর গাছ কেটে ফেলা হচ্ছে বহু জায়গায়, শুধু যশোর রোডে না, বহু জায়গায় আপনি দেখবেন একটু গাছপালা আছে এমন জায়গায় হঠাৎ হঠাৎ আপনি আবিষ্কার করবেন, একটু যদি চোখ কান খুলে রেখে যাতায়াত করেন, দেখবেন একটা টিনের বেড়া দেওয়া হয়েছে, দিয়ে ঘিরে রাখা হয়েছে কিছু এক জায়গায়। আপনি যদি জিজ্ঞাসা করেন, কেউ কিছু জানেও না, কিছু কাজপাজ হবে, আপনিও তাই ধরে নেবেন কিছু কাজপাজ হচ্ছে, এ করেছে। ওই গাছগুলোকে একরকমের ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় কিছু বিষ, সে গাছগুলো তারপরে কিছুদিন পর মরে। গাছ কাটতে হলো না, গাছ কাটবার জন্য যন্ত্রপাতি এই নিয়ে একটা বিরাট কার্যক্রম, লোক জুটে গেল, অবরোধ করে দিল, গাছ কাটতে দেবো না, আন্দোলন শুরু হয়ে গেল, আপনারা মিডিয়া চলে গেলেন, কিচ্ছু ঘটলো না। গাছ মরেই গেছে, তাকে কি করবে? কেটে নামিয়ে না ফেলে কেটে ফেললো। এবার ওগুলোর কাষ্ঠমূল্য আছে, ওগুলোর নানা রকম মূল্য আছে। অর্থাৎ এই পরিবেশ ধ্বংসের ক্ষেত্রে, গরম বাড়ার ক্ষেত্রে সবসময় কথাটা উঠলেই লোকজন মাল্টি স্টোরি বিল্ডিং উঠছে, লোকে এসি চালাচ্ছে। হ্যাঁ, এগুলো নিশ্চয়ই ব্যাপার। একটা ফাঁকা মাঠ ছিল, সেখানে একটা 20তলা বাড়ি উঠে গেল, হাওয়া তো আটকায়, কিন্তু স্রেফ ওইটুকু হাওয়া আটকানোর জন্য গরম বেড়ে গেল, আশপাশের মানুষগুলো আর টিকতে পারছে না, এমনটা নয়। সুন্দরবন, আমরা সুন্দরবনের ভেতরটা টাক ফেলে দিয়েছি, বাইরেটা একটা গ্রিন কাভার আছে। আপনি কদ্দূর ভেতরে যাবেন ট্যুরিস্ট হিসেবে? কদ্দূর? বেশি দূর তো আপনাকে যেতে দেবেও না, আপনি সাহসও পাবেন না যেতে। যদি যেতেন তাহলে গিয়ে, আমি নিজেও যাইনি, কিন্তু যারা যান তাদের সঙ্গে তো কথাবার্তা হয়, সমাজকর্মীরা, আপনাদের মতন সাংবাদিকরাই। কিছু নেই, কিছু নেই। অর্থাৎ মানুষের লোভ, মানুষের বিলাসিতার মোহ এই পরিবেশ ধ্বংস করছে, ব্যাপারটা অর্ধসত্য। বিলাসিতার মোহে পরিবেশ ধ্বংস হচ্ছে না শুধু, কারণ 20তলা 10তলা বাড়ি এত সংখ্যায় না হলেও, বা এত 20তলা 10তলা না হলেও, অন্তত
চারতলা ছতলা বাড়ি বহুকাল থেকেই হচ্ছে, বহুকাল থেকেই হচ্ছে। তার জন্য গরমে আমি আমার শৈশবের একটা অংশ 6 বছর বয়সের পর থেকে গোয়া বাগানে কেটেছে। আমাদের বাড়ির সামনেই, আমাদের দোতলা বাড়ি ছিল, আমাদের সামনেই একটা 4তলা ফ্ল্যাট বাড়ি ছিল, এবং তখনকার বাড়ি কিন্তু অন্তত মানে ওই 11 ফুটের সিলিং হতো। আজকালকার এখনকার ওই ফ্ল্যাট বাড়ির মতন 8 ফুটি সিলিং নয়। অর্থাৎ ওই 4তলা বাড়ি, সেটা অন্তত 45 ফুট উঁচুতার বাড়ি। গরমে হাঁসফাঁস করিনি আমরা। আমাদের ঠিক বাড়ির সামনেই, আমি যেখানে থাকতাম ঠিক মুখোমুখি আর 6 ফুটের রাস্তার ওপারেই আর কি, গলিপথ, 6 ফুটের গলিপথের ওপারেই একটা গেঞ্জির কারখানা ছিল। রোববার ছাড়া সপ্তাহে 6 দিন সেখানে মানে কারখানা চলতো, আওয়াজ হতো। আপনি যদি শব্দ দূষণের কথাটাও আনেন, পরের দিকে না রোববার আমাদের অসুবিধে হতো একটু পর থেকে, কি একটা নেই, ওই আওয়াজটা নেই। গরমে হাঁসফাঁস করিনি। হ্যাঁ, নিশ্চয়ই গেঞ্জি কারখানা থেকে চিমনি দিয়ে ধোঁয়া বেরোতো না, সেটা অন্য কথা। কিন্তু আমি বলতে চাইছি যে এত ঘনত্বে না হলেও উঁচু উঁচু বাড়ি, কলকাতা শহরে উঁচু উঁচু বাড়ি তো শহরে থাকবেই। শহরে কি কুড়ে ঘর হবে নাকি? এইগুলো না কিছু ওই বাঙালির ভাবালুতা আছে। হ্যাঁ, মাটির পথ কংক্রিট দিয়ে ঢেকে দিচ্ছে, উঁচু উঁচু বাড়ি তুলছে। তো শহরে তো কংক্রিট দিয়ে বাঁধাই হবেই। হ্যাঁ, গাছের এটাকে মাটির দিয়ে বেদি না করে কংক্রিটের বেদিটা করাটা ঠিক হবে না, সেটা অন্য কথা। সেইগুলো, এটার মধ্যে কোনো বিলাসিতা নেই, এটা পরিকল্পনার ত্রুটি। যারা পরিকল্পনাটা করবে তাদের কাছে এগুলো খুব তুচ্ছ বিষয়। তাদের কাছে অনেক বড় বড় বিষয় আছে যেখান থেকে 2 পয়সা ইনকাম হবে। ফলে আপনি যদি আপনার পাড়ায় বটগাছের, অশ্বত্থ গাছের গোড়াটা আপনার পাড়ার ইয়াং ছেলেরা মেয়েরা আড্ডা দেবে বলে আপনি যদি কংক্রিট দিয়ে বাঁধাই করতে লাগেন, কেউ এসে আপনাকে নিষেধ করবে না যে করিস নি মাটির বেদি কর, বসতেই যদি চাষ, করবে না। কারণ এই রাষ্ট্র যারা চালনা করেন তাদের কোনো আগ্রহ নেই, তারা তাদের জীবৎকালটা সুখে থেকে যেতে চান। শুধু পাবলিককে দোষ দিয়ে লাভ নেই যে কেন এসি কিনছে, না কিনে উপায় কী? হ্যাঁ, ফলে এই যে দুর্নীতির ছাপ শিক্ষার মতন মহান পেশায় পড়ছে, পরিবেশের মতন গুরুত্বপূর্ণ বিষয়েও পড়ছে। ভাইরাসটা কিন্তু একটাই, সে তার বিভিন্ন ক্ষেত্র খুঁজে নিচ্ছে, ছড়িয়ে পড়ছে, বিস্তার লাভ করছে। তার মধ্যে সে শিক্ষাকেও টেনে নিচ্ছে, সে স্বাস্থ্যকেও টেনে নিচ্ছে, সে পরিবেশকে টেনে নিচ্ছে, সে ক্রীড়াকে টেনে নিচ্ছে। এত পার্ক ছিল ছোটোবেলায়, আমরা খেলে বেড়াতাম, কোথায়? সে পার্কও নেই, পার্কে খেলার শিশুও নেই, কারণ শৈশব নেই। কেউ ছেলেরা আজকাল বাচ্চারা খেলে না এখন এই পার্ক নেই বলে খেলে না বলে পার্ক নেই, এই ওর ডিম আগে না মুরগি আগের গল্প হয়ে যাবে। এই বড় জটিল। দুটোই আসলে সত্যি, দুটো পরস্পরকে মানে সাপ্লিমেন্ট করেছে। একদমই তাই। আমি একটা একদম ছোট্ট একটি টপিক দিয়ে শেষ করবো। আমি বলছি মুসলিম ভোট ব্যাংক। তাহলে যদি মুসলিম একটা সমাজ হয় বা সমাজের অঙ্গ হয়, তারাই কি ভোট ব্যাংক? আর নাকি ভোটের সময় আসলে এই যে সমস্ত রাজনৈতিক দল, এই সেই ভিকটিম কার্ড, মুসলিম তাস, এই খেলাটা বারবার চলে আসে। আমি বলছি মুসলিমরা কি ভোট ব্যাংক হিসাবেই থেকে যাবে, নাকি তাদের আরও সমাজের ডেভেলপমেন্ট, নিজেদের শিক্ষা, বাসস্থান, এগুলো নিয়ে? দেখুন, সংখ্যালঘু যে কোনো দেশে যে সংখ্যালঘু, তার জীবন খুব কঠিন। বাংলাদেশে হিন্দুদের জীবন খুব কঠিন, আমাদের দেশে মুসলিমদের জীবন খুব কঠিন। আমাদের দেশে খ্রিস্টান জনসংখ্যা এতটা কম, এবং তারা সমাজে, এখানে আবার ওই বৃত্তের প্রশ্ন চলে আসবে। খুব গরিব খ্রিস্টান আপনি আদিবাসী এলাকায় না গেলে পাবেন না। যে আদিবাসী খ্রিস্টান দারিদ্র্য পীড়িত, বঞ্চিত,
জীবন যন্ত্রণায় জর্জরিত, সে কিন্তু খ্রিস্টান বলে জীবন যন্ত্রণায় জর্জরিত, বঞ্চিত, দারিদ্র্যপীড়িত নয়। সে আদিবাসী বলে, সে বিত্তহীন বলে জীবন যন্ত্রণায় জর্জরিত। এবার মুসলিম সমাজটা সেটা কেন প্রাধান্য পায়? তার কারণ তারা সংখ্যায় বেশি অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের চেয়ে। ভোটের সময় শুধু না, সারা বছর ধরে, 5 বছর ধরে সর্বক্ষণই মুসলিম সমাজকে একটা মানে একক হিসেবে, সামাজিক একক হিসেবেই দেখা হয়। আপনি ব্রাহ্মণ ভোট ব্যাংক তো তেমন শোনেন না, অন্তত পশ্চিমবঙ্গে। অন্য ওই উত্তর ভারতের ব্যাপারটা একটু আলাদা, সব সমাজ তো একরকম হয় না, ছাঁচে ডালা। হ্যাঁ, কিন্তু তফসিলি ভোট ব্যাংক শোনেন। অর্থাৎ আপনি খেয়াল করুন, ভোট ব্যাংক তাদের ক্ষেত্রেই শোনেন, আদিবাসী ভোট ব্যাংক শোনেন। অর্থাৎ ভোট ব্যাংক তাদের ক্ষেত্রেই শোনেন যারা বিত্তগতভাবে, অর্থনৈতিকভাবে খুব সুবিধাজনক জায়গায় নেই, সে অর্থে পিছিয়ে আছে। তাদেরকে একটা সামাজিক একক হিসেবে গুনতে পারলে নীতি নির্ধারকদের খুব সুবিধা হয়। এর পেছনে পাশাপাশি আর একটা দিকও আছে, এখন খুব একটা শুনি না, অন্তত সেভাবে দেখি না, হয়তো এখনও চলে। টিপু সুলতান মসজিদের ইমাম অমুক দলকে ভোট দেওয়ার জন্য মুসলিম সম্প্রদায়কে কাছে অ্যাপিল রাখলেন। কেন রাখলেন? মুসলিম সম্প্রদায় কি একটা একক? তার কোনো ব্যক্তি বৈচিত্র্য নেই? কেন রাখলেন? অর্থাৎ এই যে মুসলিম সম্প্রদায়কে মুসলিম ভোট ব্যাংকের মতন একটা অপমানজনক একটা সত্তা হিসেবে দেখা হয়, যেখানে কোনো ব্যক্তি বিশেষের স্বতন্ত্র অভিমত, স্বতন্ত্র অবস্থান কিছু থাকতে পারে না, তারা সব এক। আপনার গ্রামে যদি 25 ঘর মুসলমান থাকে, সেই 25 ঘর মুসলমান তাদের একটাই মত হবে। কেন? কি হয়, কি হতে পারে? পাশাপাশি 50টা ঘর যে হিন্দু আছে, আপনি তাদেরকে তো একটাই মত হবে ধরলেন না। কারণ এটা এই জায়গাটা কায়েম করে রাখতে পারলে আপনার সুবিধে হবে। এইটাও সেই বৃহত্তর সামাজিক দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে আছে। মুসলিম সম্প্রদায় কি এই ভোট ব্যাংক হয়েই থেকে যাবে? আপনি যে প্রশ্নটা তুললেন, খুব ন্যায্য প্রশ্ন, খুব সঙ্গত প্রশ্ন। আমার অনেক বন্ধুবান্ধব যারা ঘটনাচক্রে ধর্ম পরিচয় মুসলমান, অথবা কোনো ধর্ম আচরণ করেনও না, কিন্তু জন্মেছেন মুসলমানের ঘরে, তাদের সঙ্গে আমি তো কথা বলে আমি তো টের পেয়েছি, আলাদা করে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হয় না, যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক, এরমভাবে তো বন্ধুরা কথা বলে না। বিভিন্ন কথা থেকে তাদের মনোভাব, তাদের সুখ, তাদের দুঃখ উঠে আসে, যেভাবে বন্ধুরা বন্ধুদের সুখ দুঃখের কথা জানে। এই মুসলিম ভোট ব্যাংক কথাটা তাদের খুব পীড়া দেয়। কেন পীড়া দেয়? কারণ আমি যাদের সঙ্গে মিশেছি তারা প্রত্যেকে শিক্ষিত অংশে, সমাজের শিক্ষিত মোটামুটি সচ্ছল অংশের মানুষ, তাদের নিজস্ব বোধ, বুদ্ধি, চেতনা আছে। আমি সত্যি জানি না, 10 জন মুসলিম চাষির সঙ্গে আমি কথা বলতে যাইনি, এটা আমার সীমাবদ্ধতা, অভিজ্ঞতার ত্রুটি, খামতি। তারা কিভাবে দেখেন যে তারা ব্যক্তি পরিচয় নয়, তাদের আব্দুল জব্বার তার পরিচয় নয়, তার পরিচয় মুসলিম ভোট ব্যাংক। রহিম শেখ তার পরিচয় নয়, তার পরিচয় মুসলিম ভোট ব্যাংক। এই আব্দুল জব্বার এবং রহিম শেখ দুটো ভিন্ন মত পোষণ করতে পারে, আমরা মানি না, কারণ তারা মুসলিম ভোট ব্যাংক।
মুসলিম ভোট এই গ্রামের কোন চিহ্নে পড়বে, অমুক চিহ্নে পড়বে। রহিম শেখ এবং আব্দুল জব্বার দুজনেই ওই চিহ্নেই ভোট দেবে, এটা ধরে নিই, এবং তারাও এটা মনে করে। কারণ তারা মনে করে, কারণ তারা সংখ্যালঘু একে, তাই আবার তাদের বৃত্তের জোর নেই, বৃত্তের জোর না থাকলে চিত্তের জোর আসে না, তারা সব বেঁধে বেঁধে থাকতে চায়। রহিম শেখ এবং আব্দুল জব্বার দ্বিমত পোষণ করাটা অ্যাফোর্ড করতে পারে না। বড়লোক দুজন মুসলিম, তারা মুসলিম হওয়া সত্ত্বেও পরস্পরের দ্বিমত হওয়াটা অ্যাফোর্ড করতে পারে, কারণ সেই এক্সের ওয়াইয়ের সাহায্য প্রতি মুহূর্তে দরকার নেই, এক্স স্বয়ংসম্পূর্ণ। ওয়াইয়ের এক্সের সাহায্য প্রতি মুহূর্তে দরকার নেই, ওয়াই স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আব্দুল জব্বার আর রহিম শেখ স্বয়ংসম্পূর্ণ নয়। তার একটা বিপদ হলে কিন্তু আরেকজনকে ছুটে আসতে হবে, তার কোনো একটা দাবি আদায় করতে যেতে গেলে আরেকজনকে ডেকে নিতে হবে। সে দ্বিমতটা পোষণ করবে কী উপায়? ইচ্ছার বিরুদ্ধেও হয়তো একমত, হয়তো একটা আপোষ মীমাংসায় মাঝামাঝি। আমরা ওই মাছ কিনতে গিয়ে বলি না, আপনার কথা থাকলো আমার কথাও থাকলো, ওরকম ওই খানিকটা ছেঁটে খানিকটা রেখে একটা মত দাঁড়ালো। ওই মতটা কি হলো? ওই মতটা হলো ওই গ্রামের মুসলিম ভোট ব্যাংকের মত। আপনার যে প্রশ্ন, এটা একটা ব্রহ্ম জিজ্ঞাসা। তারা কি মুসলিমরা কি মুসলিম ভোট ব্যাংক হয়েই থেকে, একটা ভোট ব্যাংক হয়েই থেকে যাবে? খুব নিন্দনীয়, খুব দুঃখের ভোট ব্যাংক হয়ে থেকে যাওয়া। কিন্তু তা না থাকতে চাওয়াটা, এই শেকলটা ছেঁড়ার দায়িত্ব তো তাদের নিতে হবে। বিদ্রোহটা তো তাদের দিক থেকে আসতে হবে যে না, আমরা ভোট ব্যাংক নই, আমরা আলাদা আলাদা কিছু মানুষ, এত বিপুল অংশের মানুষ, আমাদের বিভিন্ন মত আছে, আমাদের একটাই মত তা নয়। এটা তার ভেতর থেকে আসতে হবে। রাষ্ট্রের পরিচালকরা এই ভিন্ন মতের মদত দেবে না, কারণ তাদের অঙ্ক করতে বসে এক্সের মান 17 ধরে নিলে সুবিধা হয়। এই 17-র মধ্যে যদি 17টা আলাদা আলাদা ইউনিট ভাবতে হয় তো খুব চাপ। কিন্তু আমি জানলাম এই 17টা আমার, ওই 27টা তোর বা ওর, এই 17টা ভোট আমার, ওই 27টা ভোট ওর, আমি বুঝে নিলাম। এবার এই যদি 17টা ভোটের মধ্যেও 17 রকম মত আমি মানতে শুরু করি, তো আমার অঙ্ক তো মাথা খারাপ হয়ে যাবে। আমি ভোটের হিসেব করবো কী করে? হ্যাঁ, ফলে আমাকে ওই 17টা ভোট আমার এটাতেও বিশ্বাস করতে হবে, 27টা ভোট ওর, এটা মেনে নিয়েই আমি পরে খিমচে বের করার চেষ্টা করব। কিন্তু আপাতত এই 17 আমার ও 27 ওর, কারণ একটা আইডেন্টিটির নাম দিয়ে দিয়েছি আমরা, এবং ধরে নিয়েছি এই আইডেন্টিটির পরিচয়, তার সমর্থন বা বিরোধিতা একটাই। ইউনিট মাথা কমিয়ে আনতে পারলে তো অঙ্ক করতে, হিসেব করতে সুবিধা হয়, তাই না? ফলে মুসলিম সমাজের ভেতর থেকে এই বিদ্রোহটা আসা দরকার। আমাদের এর জন্য আমাদের ইতিহাসেরও একটু পিছিয়ে গিয়ে দেখার ব্যাপার আছে। ইংরেজরা যখন ভারতবর্ষের দখল নিল, তখন কিন্তু মুসলিম শাসকদের কাছ থেকেই দখলটা নিয়েছিল। ফলে ইংরেজদের সম্পর্কে মুসলিম সম্প্রদায়ের একটা জাতক্রোধ ছিল, থাকারই কথা, কারণ তারা সদ্য ক্ষমতাচ্যুত হয়েছে। ফলে তারা এই বংশ পরম্পরায় যে সেই ক্ষোভটা, ক্রোধটা থেকে গেল, ইংরেজি শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা যখন আসতে লাগলো, তারা সেটা গ্রহণ করলো না। বহু পরে যখন গ্রহণ করলো, তখন সমাজের অগ্রণী হিন্দু অংশের থেকে, যারা শুধু অগ্রণী ততদিনে শিক্ষায় হয়ে গেছে তা না, তারা তো সংখ্যাতেও বেশি, বহু পিছিয়ে পড়েছে। আমার একে নেই সংখ্যার জোর, তাই আমি শুরু করছি অন্তত 50-60 বছর 100 বছর পরে। ফলে এবার আমার তো দুর্দশা হবেই, আমি তো পিছিয়ে থাকা মানুষ হবই। হ্যাঁ, আপনার বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে থাকলো, তাদের নাতিরাও লেখাপড়া শিখে গেল। তখন যদি আমার নাতিরা লেখাপড়া প্রথম শিখতে শুরু করে, আপনার কিন্তু 3 জেনারেশন শিক্ষিত,
এবার আমার নাতিরা তো পিছিয়ে থাকবেই, অনেক পেছন থেকে শুরু করবে। ফলে একটা সমাজে একটু সংস্কার দরকার। হিন্দু সমাজে যে সংস্কার আন্দোলনগুলো হয়েছে, শুধু আমি বড় মাপের যে সংস্কারগুলো, সতীদাহ রদ, বিধবা বিবাহ প্রচলন, এগুলোর কথাই বলছি না, ছোটোখাটো অনেক, যেগুলো আলাদা করে আমরা সংস্কার হয়েছে বলে টেরও হয়তো পাইনি, এতটাই স্বাভাবিকভাবে মিশে গেছে আমাদের অগ্রগতির সঙ্গে, কারণ ওই ইংরেজি শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা, বিজ্ঞান চেতনা ইত্যাদি থেকে। তার পাশাপাশি ব্রাহ্ম আন্দোলন, হিন্দু ধর্মের ভেতর থেকেই সেই ব্রাহ্ম একটা আলাদা ধর্মমতের ভাবনা উঠে আসা, যেখানে কোনো এই 33 কোটি দেবদেবী নয়, বিমূর্ত বিধাতার আরাধনা, তপস্যা তারা করছেন। মুসলিম সমাজ থেকে একজনও বিদ্যাসাগর তো পাওয়া গেল না। কেউই কি লেখাপড়া শেখেননি? তা তো নয়। কিন্তু তারা সেই কৌম যে প্রভাব কাটিয়ে এই মুক্ত চিন্তার যে আলো এনে দেওয়ার দায়িত্ব তারা পালন করলেন না। এটাও আসলে ওই পিছিয়ে থাকা জনগোষ্ঠীর একটা চিহ্নই ছিল। কিন্তু আপনি আজকে দেখে হয়তো সেই পিছিয়ে থাকা এগিয়ে থাকাটা এই ভুবনায়নের যুগে আমাদের চোখে পড়বে না, কিন্তু আজ থেকে 100-150 বছর আগে তারা যখন শিক্ষার আলো পেলেন, যে মুসলিম পরিবারগুলো, তারা ক্রমাগত হিন্দু এবং তখনকার শাসক ইংরেজ শাসকদের বৃত্তের মধ্যে মিশে যেতে শুরু করলেন। তারা প্রায় নিজেদের সমাজকে অস্বীকার করলেন। একজন বিদ্যাসাগর মশাই, একজন রামমোহন, তার সমস্ত পাশ্চাত্য যোগাযোগ থাকা সত্ত্বেও, রামমোহন মারাই যাচ্ছেন ব্রিস্টলে, ইংল্যান্ডে গিয়ে থাকা সত্ত্বেও, তিনি কিন্তু তার নিজের কৌম সমাজ থেকে বিচ্যুত হননি। তিনি সেই সমাজেরই সংস্কারের জন্য চেষ্টা করে গেছেন। আসলে এটাও হয়তো ওই সংখ্যাগুরুর যে সুবিধেগুলো থাকে, আমি তো তাদের অন্তরে গিয়ে জানতে পারবো না যে কেন আপনি শিক্ষার আলোটা পেয়ে আপনার সমাজকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার কাঁধে করে চেষ্টা না করে আপনি উচ্চ কোটির মধ্যে নিজের স্থানটা করে নেওয়ার চেষ্টা করতে থাকলেন। নিজের ধর্মাচরণ, নিজের বিশ্বাস এগুলো পালন করেই কিন্তু ততটা আর যেন মুসলিম থাকলেন না। এই দায়িত্ব তারা পালন করেননি, কারণ সংস্কার, একটা সামাজিক সংস্কার সেই সমাজের ভেতর থেকেই আসতে হবে, ওটা বাইরে থেকে রপ্তানি করা যায় না। আমরা আলোচনাটা একদম শেষের দিকে শেষ করব একটা সংক্ষিপ্ত বিষয় দিয়ে। এই যে শিক্ষকের প্রসঙ্গ আসলো, তারপরে পরিবেশ, তারপরে এই আমাদের মুসলিম সমাজ, এই তিনটে প্রসঙ্গকে একত্রিত করলে কি কোনো একেবারে ছোট্ট ছন্দ বা ছান্দিক কথায় আমরা আলোচনাটা যদি শেষ করি, কি মনে পড়বে? মানে আমি এই সম্প্রতি একটা কবিতা লিখেছিলাম, তার শেষ দুটো লাইন ছিল, উন্নয়ন না খোল নলছেটা বদলাক আজ আকরিক, প্রজা পরিচয় আত্মকরুণা জন্মাক বোধ নাগরিক। এই শুধু উন্নয়ন দেখিয়ে আর কিছু হওয়ার নয়। এই সমাজে উন্নয়ন হতে মানেই এখন মোটের ওপর সেটা একটা ওই কসমেটিক উন্নয়ন হবে। হ্যাঁ, কাঁচা রাস্তা পাকা হলো, এই রকম সব হবে। এই রাস্তায় ট্রাফিক জ্যাম হচ্ছিল, একটা ফ্লাইওভার হলো, গোটা সমাজটারই একটা খোল নলছে পাল্টানোর বোধহয় এসছে। এবং যতদিন আমরা এই প্রজা পরিচয়টা নিয়ে থাকব, আমরা প্রজা টজা কেউ নই, আমরা নাগরিক। আসলে এই জাতি গঠন, এই গণতন্ত্রের যে কাঠামো তৈরি, ভাষা ব্যবহারের মতো তার প্রতিফলন হয়। আমরা বলি শাসক দল, কিসের শাসক? শাসনটা কার? সরকারে যে যাচ্ছে সে তো মানুষের কাজগুলো করার বাড়তি দায়িত্ব নিয়ে যাচ্ছে। শাসক মানে শাসকটা কি? হ্যাঁ, পাওয়ার, পার্টি ইন পাওয়ার,
আমি কোনো বিশেষ দলের কথা বলছি না, আমি যেভাবে অভিধাগুলো তো নির্মিত হয়েছে, পার্টি ইন পাওয়ার, পাওয়ার মানে তো আমি তো দমন করতে চাইছি, আমি ইন পাওয়ার মানে আপনি আপনার আমার অধীনে। কেন? আপনার, ওর, তার, রামের, শ্যামের, যদুর হয়ে আমি কাজগুলো করতে চাইছি। ব্রিজটা বানাবে কে? 10 জন মিলে একসঙ্গে তো করা যায় না। আমি একটা পদে বসেছি, আমি সেটা বানাবার ব্যবস্থাটা করব। শাসক হয়ে গেলাম। ফলে এই ধারণাগুলো, গণতন্ত্রের এই মৌলিক ধারণাগুলোতেও বোধহয় পরিবর্তন আনা দরকার। যে কারণে আমি ওই যে বললাম যে খোল নলচেটা বদলানোর দরকার আছে। আমাদের সামগ্রিক বোধ, সেটা উন্নয়ন সম্পর্কে, সেটা এমনকি এই মানে সরকারি ব্যবস্থা বলতে সরকার কীভাবে চলবে তা নিয়ে না, কী চোখে আমরা সরকারকে দেখব, এবং সেটাও শুধু পশ্চিমবঙ্গে বলে নয়, সারা দেশেই কী চোখে আমরা আমাদের কাউন্সিলরদের দেখব। তিনি তো আমার কাজগুলো করার জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত, তিনি আমার শাসক হয়ে গেলেন কী উপায়ে? আমিও কিন্তু বলছি যে শাসক দল, শাসকদের মধ্য থেকে অমুক তমুক। স্বাধীন দেশে গণতন্ত্রে তো শাসক থাকার কথা ছিল না। তারা তো মুখে বলেন যে জনসেবা করব, জনসেবা করার অস্থিরতায় তারা মানে বাবার পিঠে ছুরি বসিয়েও দিতে পারে, এমনকি নিজের বাবার পিঠে, কারণ জনসেবা করতে তারা এত ব্যাকুল। তো জনসেবা করতে গিয়ে শাসক হয়ে উঠলেন কী করে? তারা সেবক ছিলেন, তো ফট করে শাসক হয়ে গেলেন। বেশ, আমরাও দিলাম হতে। ফলে আমাদের নিজেদেরও পাল্টাতে হবে।